একটি গ্রামে পরপর কয়েকটি চুরি হয় এবং শেষের চুরিতে দুজন মারা যায়, এক মেয়ে এবং তার বিধবা মা। এখন প্রশ্ন হচ্ছে এই, চোরই কি চুরি করার সময় খুনটা করেছে, নাকি খুনটা অন্য কেউ করে খুনটা চোরের উপর চাপানো হচ্ছে? নমস্কার, আমরা থিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম প্রভাতী হত্যার দায়। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তন রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সামনের দিকে তাকাতেই যেটা দেখতে পেলাম সেটা আদৌ কাম্য ছিল না। বিছানার উপর পাশাপাশি শুয়ে রয়েছে দুটো শরীর। তাদেরকে শরীর না বলে মৃতদেহ বলাই ভালো। একজনের পরনে সাদা রঙের একটা শাড়ি, তার শাড়ির এক পাশটা রক্তে ভিজে গিয়েছে, আর অন্যজনের পরনে একটা সবুজ রঙের কম দামি সুতির শাড়ি। যার সাদা শাড়ি তার বয়স মাঝারি, দেখে মনে হয় 50 কিংবা তার একটু বেশিই হবে। মাথায় কাঁচা পাকা চুল, মুখের চামড়ায় সামান্য ভাঁজ, চোখের তলায় কালি এবং কপালের মাঝখানে ছোট্ট একটা ফোস্কার মতো দাগ রয়েছে। তার উচ্চতা খুব একটা বেশি হবে না। বিছানায় শুয়ে থাকা অবস্থাতেও সেটা বোঝা যায়। দ্বিতীয় যে মৃতদেহটি রয়েছে তার পরনে সবুজ রঙের সুতির শাড়ি এবং তার চেহারায় কিন্তু একটা আলাদা ঔজ্জ্বল্য রয়েছে। চোখ দুটো এখন বিস্ফারিতভাবে খোলা থাকলেও তার চোখের বাহার যে নেহাত কম নয় সেটা বোঝাই যায়। ফর্সা চেহারা, লম্বা নাক, গোলগাল মুখ, উচ্চতা পাশের মাঝবয়সীকে একটু বেশি। তার গলার কাছে কালো রঙের একটা সুতোর মালা ঝুলছে। সেই সুতোর শেষে একটি পুঁথি রয়েছে। আমি ভালো করে পরীক্ষা করে দেখছিলাম। একসময় পাশ থেকে একজন কনস্টেবল বলে উঠল, দারোগাবাবু, একটু দেখেন তো, মনে হচ্ছে ঘুমের মধ্যে খুন করেছে কেউ। কিছু বুঝতে পারিনি। তাছাড়া ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে রাখা হয়েছে, দরজাটাও খোলা ছিল। কেউ কিছু চুরি করেছে এবং চুরি করতে এসেই মনে হয় এই কাজটা করেছে। আমি কনস্টেবলের কথা শুনলাম। আমার সঙ্গে দুজন কনস্টেবল ছিল, একজন পুলিশ অফিসার এবং তার সঙ্গে বড় সাহেব ও আমি। আমার সঙ্গে যে কনস্টেবলটি রয়েছে তার নাম জয়ন্ত রায়। মৃতদেহের আশেপাশে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন আর সব কিছুই অতি বিস্তারিতভাবে দেখে নিচ্ছিলেন। তিনি এই এলাকায় থানায় নতুন এসেছেন। আগে যে অফিসার ছিল তার বদলি হওয়ার পর তাকেই এখানে আসতে হয়েছে। জয়ন্ত বলল, দেখুন, ব্যাপারটা তো খুবই সহজ। চোর চুরি করতে এসে কোনোভাবে বাধা পেয়ে খুনগুলো করেছে, কিন্তু মৃতদেহ যেভাবে আছে তাতে বাধা দেওয়ার যে ওরা চেষ্টা করেছিল সেটা তো মনে হচ্ছে না, তাই তো? দুটো মৃতদেহ পেছনে রয়েছে এবং ওদের গলার নলিটা কাটা। খুন করার সময় খুনি কোনোভাবেই কাজে বাধা পায়নি। দেখছেন না কি সুন্দর ধস্তাধস্তি ছাড়া এই বিছানায় শুয়ে শুয়ে ওদের মৃত্যু হয়ে গেল। তার কথায় মিস্টার রায় সামান্য হাসলেন। তারপর কনস্টেবলের দিকে তাকিয়ে কি যেন একটা বলে আমার কাছে এসে আস্তে আস্তে বললেন, বুঝতে পারছি আপনি কি ভাবছেন, কিন্তু যতদূর শুনেছি এই দুজন মানে চামেলি আর তার মেয়ে, এরা এখানে একাই থাকতো। রাতের বেলা বাড়িতে চেনা কেউ এলে তো আর অন্য কেউ তাকে বাধা দিতে পারবে না। খুন করে তারপর মৃতদেহ বিছানায় শুইয়ে দিয়েছে, এমনটাও তো হতে পারে। এই সম্ভাবনাটার কথা আমি আগেও ভেবেছিলাম, কিন্তু এখন মিস্টার রায়ের মুখে শুনে ব্যাপারটা মনে হলো সত্যিই তো, এমনটা তো হতেই পারে। একটা খুন করার পর অনেকটা সময় পেরিয়ে গেছে এবং এখানে আশেপাশে বেশ কয়েকটা ছোট বড় বাড়িঘরও রয়েছে। রাতের বেলা তারা কিছুই শুনতে পায়নি। কথাটা মিস্টার রায়কে বলতেই তিনি আমায় নিয়ে বাইরে বেরিয়ে এলেন। কনস্টেবল একজন ঘরের ভেতরেই রইল। একজনকে দরজার কাছে পাঠানো হলো। আমি বললাম, আচ্ছা, কাল রাত্রে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? চিৎকার, চেঁচামেচি কিংবা অন্য কোনো শব্দ, যাতে আপনাদের মনে হয়েছে যে ওই বাড়িতে কিছু একটা হচ্ছে? না দারোগাবাবু, আমরা তো তেমন কিছু শুনিনি। তাছাড়া ওই চম্পাদের বাড়ি থেকে আমাদের বাড়িটা তো বেশ দূরে। রাতের বেলা ওদের ঘর থেকে মাঝে মাঝে মেয়ে আর মায়ের কথা কাটাকাটি শব্দ ভেসে আসে। ওদের মধ্যে প্রায়ই ঝামেলা হয়। কিন্তু মেয়ে আর মায়ের মধ্যে ঝামেলা হয়, কিন্তু ঝামেলাটা ঠিক কি বিষয় নিয়ে বলতে পারবেন?
আসলে ওই চম্পার স্বভাব চরিত্র না খুব একটা ভালো নয়। এখানে মায়ের সঙ্গে থাকে, সারাদিন এদিকে ওদিকে থাকে, বলে তো কোথায় যেন কিসের কাজের জন্য ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের সেসব কথা না বিশ্বাস হয় না। তাছাড়া চম্পার মা চামেলি তো সারাদিন বাড়িতে থাকে, ওর বাড়িতে কাজ করে তাদের দিন চলে। তার মানে সারাটা দিন চম্পা তার বাড়িতে একাই থাকে, এবং সেই সময় চম্পা এখানে ওখানে ঘুরে বেড়ানোর যথেষ্ট সুযোগ পায় নিশ্চয়। কিন্তু এর সাথে তার চরিত্রের কথা উঠছে কেন? লোকটা আবার সামান্য হাসল। তার মাথার মাঝখানে টাক, একটা মাঝ বয়সী লোক, খালি গায়ে একটা গামছা গলায় জড়িয়ে রাখা, পরনে খাটো করে পরা ধুতি, ধুতিটা ময়লাটে। তার হলদেটে হয়ে আসা দাঁত বের করে সে হাসল, তারপর বলল, কাকা, মেয়ে মানুষ থাকলে যা হয় আর কি। তাছাড়া মাঝে মাঝেই তো বারবার দেখা যায় এখানে ওখানে। সে কি বলতে চাইছিল তা আমি আর মিস্টার রায় দুজনেই আন্দাজ করলাম। তবে এখানে সব শোনার সময় নেই, তাই বললাম, এই মধ্যে তাদের সঙ্গে কারোর দেখা সাক্ষাৎ খুব বেশি হয়েছিল? মাঝে মাঝেই তো এ বাড়িতে লোক আসতো, বাইরের লোক, অচেনা, খুব ভালোভাবে আমরা চিনি না। যখন চামেলি থাকতো না তখন এসব হতো। তবে চামেলির স্বভাব চরিত্র খারাপ নয়। সে লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতে পারে, কিন্তু সে নিজের চরিত্র ঠিক রেখেছিল। চম্পা যে কেন এমন হলো, আমার মনে হয় এ বাড়িতে চুরি হয়েছে। দিন কয়েকের মধ্যে আমাদের এই এলাকায় বেশ কয়েকটা চুরি হয়েছে দারোগাবাবু। চুরি যদি হয় তাহলে নিশ্চয়ই এই বাড়িতে এমন কিছু ছিল যেটা চুরি করার জন্য চোর রাত্রেবেলা ঢুকেছিল। ওদের বাড়িঘর এমনটা দেখতে মনে হতে পারে, কিন্তু টাকা পয়সা ওদের বেশ ভালোই ছিল। চোর হয়তো সেই খোঁজ পেয়ে এসেছে। সব কিছু ছড়িয়ে রাখা আর খোলা থাকলে এমন তো হবেই। আমি আগেই বলেছিলাম দারোগাবাবু, ব্যাপারটা চুরির। চোর চুরি করতে এসে কোনোভাবে খুন করেছে। এমনটা তো হতেই পারে যে বাড়িতে ঢুকে চোর চুরি করতে চেয়েছিল, তারপর ওরা জেগে যেতে পারে, এই ভয়ে ঘুমন্ত অবস্থায় খুনটা করা হয়েছে। ঘুমন্ত অবস্থায় ছিল তাই ওরা কিছু বুঝতে পারেনি, আর তাই চিৎকার চেঁচামেচির শব্দও হয়নি। সবই ঠিক আছে, কিন্তু চোর ঘরের দরজাটা ওভাবে খোলা রেখে গেল কেন? দরজাটা বন্ধ করে রাখলে তো এত সহজে কেউ বুঝতে পারতো না। অন্তত 2-3 দিন তো সময় পাওয়া যেত। আমরা ওই সময় চারিদিক দেখলাম বাড়িটার। আমরা যে ঘরটার কাছে দাঁড়িয়ে রয়েছি তার একপাশে লোকেদের জটলা রয়েছে। সেই জটলার মাঝখানে একজন কনস্টেবলের সঙ্গে কি যেন কথা বলছে বারবার। সে আমাদের দিকে আঙুল তুলে দেখাচ্ছে। ঘরটা খুব একটা বড় নয়, পাশাপাশি দুটো ছোট ঘর। গোটা এলাকাটা বস্তি না হলেও দরিদ্র মানুষের থাকার জায়গা। পাশাপাশি একতলা অনেকগুলো ঘর রয়েছে, অনেক লোকজন থাকে সেখানে। সেই ঘরগুলোর মধ্যেই একটা ঘর হলো এটা। কনস্টেবলকে বলে লোকটিকে ডেকে আনা হলো। লোকটির বয়স খুব একটা বেশি নয়, 30 কিংবা তার একটু কমই হবে। চোখের দৃষ্টি উজ্জ্বল, রোগাটে চেহারা, আর গায়ের রং কালচে ধরনের, তবে মাথার চুল ঝাঁকড়া ঝাঁকড়া। সে এগিয়ে এসে বলল, কাল রাতে আমি একটা শব্দ শুনেছি, অন্য কেউ শুনিনি। তার কারণ হচ্ছে কাল রাতে আমি একবার বাইরে বেরিয়েছিলাম। এই কথায় আমি আর মিস্টার রায় একটু অবাক হলাম। তার দিকে তাকিয়ে বললাম, রাতের বেলা শব্দ শুনেছ, কিন্তু সেটা কখন? তা কম করিয়া রাতে 1-2 নাগাদ তো হবেই, ঠিক মনে নেই। তাই রাতে 1টার সময় আমি বেরিয়েছিলাম, তারপরে শব্দটা শুনেছিলাম। কেমন শব্দ? অদ্ভুত একটা শব্দ, যেন কেউ একটা চিৎকার করে উঠলো হঠাৎ করে, তারপর মাঝ পথে চিৎকারটা থেমে গেল। যেন মনে হলো হঠাৎ করে তার মুখে কেউ হাত দিয়ে তার মুখটা বন্ধ করে দিল, ব্যাস, তারপর কিছু না। এটা দেখতে পেয়ে আমি খুবই উত্তেজিত হলাম। বুঝতে পারলাম নিশ্চয়ই কাল রাত্রে চম্পা না হলে ওর মা চামেলি, এই দুজনের মধ্যেই কেউ একজন চিৎকার করেছে, আর সেই চিৎকারের কথাই বলছে এই লোকটা। কিন্তু তারপর এই লোকটা যে বলল যে তারপর সমস্ত আলো এক মুহূর্তে নিভে গেল। আজ সকালে যখন শুনলাম ওরকম একটা ঘটনা হয়েছে আমাদের এলাকায়, তখন ভারী অবাক হলাম। কাল রাতে যদি আমি কোনো স্ত্রীলোকের চিৎকার শব্দ শুনতে পেতাম তাহলে নয় ভাবা যেত কিছু একটা। জাননি তো আমি কোনো স্ত্রীলোকের নয়, একটা পুরুষ লোকের গলায় শুনতে পেয়েছিলাম। কি বলছিস? তুই একটা পুরুষের গলা শুনতে পাবি কি করে? কাল রাতে মারা গেছে তো 2জন স্ত্রী লোক। আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করছেন না, আর বিশ্বাস না করার মতোই কথা আমি বলছি। আজ সকালে সবটা শুনে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি।
কিন্তু একটা কথা আমার মনে হচ্ছে যে কাল রাতে যদি কেউ ওদের খুন করতে আসে, তাহলে সে যদি চিৎকার করে থাকে। এই কথা আমি একটু অবাক হলাম। লোকটার চোখে কেমন যেন উজ্জ্বল ভাব রয়েছে এবং তার মাথায় বুদ্ধিও রয়েছে। সমস্ত কিছুই কেমন যেন এলোমেলো হয়ে আসছিল। একবার মনে হলো সত্যি এটা চুরি, চোর চুরি করতে এসে কোনোভাবে হয়তো খুনটা করেছে। কিন্তু যদি সেটাই হয় তাহলে ওই লোকটা একটা পুরুষের গলার চিৎকার শুনতে পাবে কি করে? ততক্ষণে মৃতদেহ দুটো পোস্টমর্টমে তোলা হয়েছে। গলার নলি কেটে যে ওদের খুন করা হয়েছে সেটা দেখেই বোঝা যায়, কিন্তু পোস্টমর্টম করে খুনের সময় এবং আরও নির্দিষ্টভাবে অনেক কিছুই জানা যাবে, যেটা আমাদের এই কেসে কাজে লাগবে। পোস্টমর্টমের জন্য মৃতদেহ তুলে দিয়ে ঘরের দরজা বন্ধ করে সেখান থেকে পুলিশের পাহারার ব্যবস্থা করে আমরা যখন থানায় ফিরে এলাম তখন দুপুর নামতে শুরু করেছে। কয়েকটা কথার পর মিস্টার রায় বললেন, দারোগাবাবু, আপনার কি মনে হচ্ছে খুনটা সত্যি সত্যি চুরির জন্যই করা? ঘরের ভেতরটা যেমন এলোমেলোভাবে জিনিসপত্র ছড়িয়েছিল, তাতে তো মনে হচ্ছে চোর বেশ ভালোভাবেই কিছু চুরি করে নিয়ে গেছে। কিন্তু ওই এলাকায় এর আগেও চুরি হয়েছে, সেখান থেকে অনেক কিছুই চুরি গেছে। তার কথা তারা থানাতেও জানিয়েছে এবং তার রিপোর্ট আপনার কাছে আছে। সেই হিসেবে এটাকে চুরি বলে ধরা যায়। একটা কথা ভেবে দেখুন, এর আগে যে কয়েকবার চুরি হয়েছে তাতে কিন্তু খুন হয়নি, এবারে খুন হলো কেন? খুন কেন হলো তার একটা সমাধান আমি করতে পেরেছি। দেখুন, রাতের বেলা সে একটা চিৎকারের শব্দ শুনতে পেয়েছে। সে ওই ঘরের সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন বোধহয় অপরাধী, মানে যে চুরি করতে এসেছিল, সে কোনোভাবে বিছানার কাছে গিয়ে পৌঁছেছিল। ঘরের ভেতরে অন্ধকার থাকার দরুন এমনটা হতেই পারে, হয়তো কোনো কিছুতে পা বেঁধে কোনো শব্দ হওয়ায় সে চিৎকার করে উঠেছিল। তারপরেই মনে পড়েছে আশেপাশে দুজন ঘুমাচ্ছে, আর এমনটা হতে পারে যে তার ওই চিৎকারে ঘরের কেউ জেগে উঠেছিল, আর তাতেই সে চুপ করে যায়। তারপর ছুরি দিয়ে ওদের দুজনকে খুন করে, আর তারপর সমস্ত কিছু এলোমেলো করে চুরি করে, তারপর দরজা দিয়ে বেরিয়ে যায়। আপনার সাজানোর ধরন ভুল সে কথা আমি বলবো না, অন্তত অনুমানের ভিত্তিতে সমাধানটা ঠিকই আছে। কেন জানি না ব্যাপারটা এতটা সহজ বলে মনে হচ্ছে না। বিশেষ করে এই চম্পা আর চামেলি দুজনের গোটা ব্যাপারটা আমার কেমন যেন রহস্যময় বলে মনে হয়। বড় সাহেবের কাছেই শুনেছিলাম জয়ন্ত রায় লোকটি বেশ ভালো, তার সঙ্গে কাজ করে আমারও বেশ ভালো লাগবে। কিন্তু এখন সত্যিই দেখলাম বড় সাহেব মিথ্যে কথা বলেনি। মিস্টার রায়ের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে সেখান থেকে ফিরে গেলাম নিজের বাড়ি। এখন এখানে আমার থাকার ব্যবস্থা হয়েছে। সামনে একটা ছোট অফিস ঘরের মতোও রয়েছে, তার পেছনে আমার থাকবার ব্যবস্থা। একজন কাজের লোকও রয়েছে আমার জন্য। এখানে সারাদিন নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয়, ফলে বাকি কিছুই দেখা হয় না। সমস্তটুকু সে দেখে, অবশ্য এই সমস্তটা পুলিশের তরফ থেকে এবং বিশেষ করে বড় সাহেবের জন্যই সম্ভব হয়েছে। একথা স্বীকার করতেই হয় পুলিশকে। আমি যেমনভাবে কাজে সাহায্য করি তার জন্য আমার অনেক পদোন্নতিও হয়েছে। এমনকি বড় সাহেব এবং পুলিশের বড় কর্তারাও কিন্তু আমার দিকটা সমস্ত দেখাশোনা করে। দুপুরে খাওয়া দাওয়া করে নিজের অফিস ঘরে বসে রয়েছি, গোটা ব্যাপারটা ভেবে চলেছি। সাক্ষীদের বয়ান এবং আশেপাশে লোকেদের কথাবার্তা, মিস্টার রায় যা শুনেছিলেন তার সমস্ত কিছুই লিখে রেখেছিলেন। সেটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত মিস্টার রায় এ ব্যাপারে কিছুই বলবেন না, এ সমস্তই দেখে চলেছিলাম। প্রথম লোকটি বলার কথার সঙ্গে দ্বিতীয় লোকটি বলার কথার কোনো মিল নেই। প্রথম লোকটি যা বলেছিল তা হলো দুজনের চরিত্র এবং তাদের নিজেদের কথাবার্তা। দ্বিতীয় লোকটি সেদিন রাতের কথা বলেছে, অর্থাৎ তার কথাকেই গুরুত্ব দিয়ে আমাদের এই কেসটা এগোতে হবে। প্রায় বিকেল পর্যন্ত কেসটা নিজের আনুমানিক শক্তি দিয়ে বিচার করে দেখলাম। চুরি ছাড়া কিন্তু কিছুই বলে মনে হলো না। সমস্ত দিক থেকে এই কেসটা ওই চুরির জন্যই সব কিছু হয়েছে বলে মনে হলো। শুধুমাত্র একটাই খটকা থেকে যাচ্ছিল, ওই চিৎকারটা। যদি ওটা কোনো পুরুষ মানুষের চিৎকার হয়ে থাকে তাহলে চোর বাড়িতে ঢুকে যাই করুক না কেন চিৎকার করতে যাবে কেন? হঠাৎ করে একটা অদ্ভুত সম্ভাবনার কথা আমার মাথায় এলো। আরে এমনটা কি হতে পারে? ওই বাড়িতে ঢোকার পর কেউ চোরকে আক্রমণ করেছিল আর তার জন্যই সে চিৎকার করেছে, এবং তারপরে চিৎকারটা বন্ধ হয়ে গেছে নিজের সুরক্ষার কথা ভেবে। যদি তেমনটাই হয় তাহলে কি তাকে আক্রমণ করবে?
মারা যাওয়ার আগে চামেলি বা চম্পার মধ্যে কেউ কি চোরকে আক্রমণ করেছিল? পোস্টমর্টেম রিপোর্ট থেকে কি সেটা জানা যাবে? দেখতে দেখতে দুটো দিন কেটে গেল। এর মাঝে আমি একদিন নিজেই ওই এলাকায় গিয়েছিলাম। বাড়ির সামনে একজন কনস্টেবলকে রাখাই ছিল। অন্তত পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত এই পাহারা থাকবে তাও আমি জানি, কারণ ঘরের ভেতর সমস্ত কিছুই এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। সেখান থেকে কিছু প্রমাণ খুঁজে পাওয়া যাবে, এবং সেই উদ্দেশ্যেই কোনো জিনিস আর ঠিক করা হয়নি। কনস্টেবলের কাছেই চাবি ছিল। ভাঙা দরজাটা ঠিক করা হয়েছিল। চাবি খুলে ভেতরে ঢুকলাম। কনস্টেবল বাইরেই দাঁড়িয়ে রইল। ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা, শুধু বিছানাটা পরিষ্কার। ঘরের মধ্যে একটা টিনের আলমারিও খোলা। একটা কাঠের বাক্স ছিল, সেটাও এখন খোলা হয়েছে। জামা কাপড়, বাসনপত্র সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এমন সময় সিঁদুরের কৌটোটা নজরে পড়ল। শুধু কৌটো নয়, তার মধ্যে লাল রঙের সিঁদুরও ছিল ওখানে। সেটা এখন মাটিতে পড়ে রয়েছে, আর তার কারণ হলো সিঁদুরটা পড়ে রয়েছে বিছানার তলার দিকে। মনে মনে হিসেব করে দেখলাম, চম্পা চামেলি সেই দিকেই মাথা করে শুয়েছিল মৃত্যুর সময়। যদিও মনে হয়েছিল তারা সেই দিকেই মাথা রেখে ঘুমোতো। সেই দিকে খাটের তলাতে একটু ভেতরের দিকে কৌটোটা পড়ে রয়েছে। কৌটোটা দেখতে কিন্তু বেশ সুন্দর। পাথর দিয়ে তৈরি যে সিঁদুরের কৌটোগুলো তৈরি হয়, অনেকটা তেমনই, ছোট একটা আঙুলের মতো, তবে বেশ ভারী। শুধু একটু ছড়িয়ে পড়েছিল সিঁদুরটা। আমি ঢাকনা আর সিঁদুরটা একবার ভালোভাবে দেখলাম, তারপর সেটা তুলে নিয়ে রাখলাম প্লাস্টিকে। তারপর আবার খানিকটা ঘুরে এদিক ওদিক দেখে নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে যাব, এমন সময় নজরে পড়ল ঘরের দরজার ভেতরের দিকে দুফোঁটা রক্ত পড়ে রয়েছে। মাটির ওপরে রক্তের দুফোঁটা এখন কালো হয়ে রয়েছে। এতটাই অল্পভাবে দুফোঁটা পড়েছিল যে ভালোভাবে চোখে পড়াও সম্ভব নয়। আমার পা পড়েছিল তার পাশেই, তার জন্যই আমার নজর পড়ল সেদিকে। সঙ্গে সঙ্গে পুলিশি কায়দায় মাটি থেকে চেঁচে নিয়ে খানিকটা রক্তমাখা গুঁড়ো তুলে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে কনস্টেবলকে আবার দরজার তালা বন্ধ করে দিয়ে সোজা পৌঁছলাম মিস্টার রায়ের কাছে। মিস্টার রায় বলল, কি বলছেনটা কি? ওই বাড়িতে সিঁদুরকে ব্যবহার করবে? যদি শুধু পাথরের কৌটো থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু ওই চামেলি নামক স্ত্রীলোক তো বিধবা। খোঁজ নিয়ে দেখেছি প্রায় 10 বছর কিংবা তার আগে থেকেই সে ওখানে থাকে। তবে তার স্বভাব চরিত্র নিয়ে কিন্তু খারাপ কিছু শোনা যায় না। তবে এই চম্পার ব্যাপারে রেকর্ড আছে কিন্তু দারোগাবাবু। মাঝে একবার কোন এক কারখানায় কিসের কাজে ঢুকেছিল, সেইখানে সেই কারখানার এক কর্মচারীর সঙ্গে অপ্রস্তুত অবস্থায় সেখানকার লোকেরা দেখতে পায়। তারপর সেখান থেকে বেরিয়ে অন্য এক জায়গায় যায়, সেখানেও হলো ওই একই অবস্থা। এই দুদিনে তার ব্যাপারে খোঁজ করতে করতে সমস্ত কিছুই জানা গেছে। তার এলাকায় এবং আশেপাশের এলাকায় অনেকেই তার কথা জানে। তবে হ্যাঁ, সবাই বলেছে সে ভীষণ সুন্দরী ছিল। তাছাড়া মৃতদেহ দেখে আমরা যা দেখতে পেয়েছি তার চেয়েও নাকি বেশি। সুন্দরী ছিল বলেই তো তার এত গুণগান হচ্ছে চারিদিকে। মিস্টার রায়, নারী যত বেশি সুন্দরী হবে তত বেশি কিন্তু তার চরিত্রের ভয় থাকে। আসলে স্ত্রীলোকের রূপ হলো মধুর মতো। মৌমাছি আকর্ষিত হলে কি করে সে নিজেকে বাঁচাবে, তার দায়িত্ব তার নিজেরই ওপর ছিল। তবে চম্পা যে তার সৌন্দর্যকে কাজে লাগাতো সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু ওই পাথরের সিঁদুরের কৌটো তার ঘরের খাটের তলায় এলো কি করে? হয়তো সে নিজেই এনেছিল। হতে পারে যে সেদিন বিয়ে করার কথা ভেবেছিল সে। বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য এই সিঁদুর কৌটো এনেছিল, আর সেদিন রাতে চোর এসে পড়ে হয়তো আলমারি থেকে কিংবা বাক্স থেকে জিনিসপত্র বের করার সময় ওটা গিয়ে পড়েছিল খাটের তলায়, আর কিছুই নয়। মিস্টার রায় বুদ্ধিমান মানুষ। অযথা যেমন কথা বলেন না, তেমনি অযথা তর্কও করেন না। তার অনুমানটা আমার কাছে খুব একটা খারাপ বলে মনেও হলো না। তবুও বললাম, বড় সহজ হয়ে যাচ্ছে মিস্টার রায়, বড় সহজ হয়ে যাচ্ছে। ব্যাপারটা এত সহজ বলে কেন জানি না আমার মনে হচ্ছে না। তার এত সাহস ছিল যে সে খুন পর্যন্ত করলো। আর ওই চিৎকারটা, যে চিৎকারটা ওই লোকটা শুনতে পেয়েছিল, ওই একটা লোকের কথায় ভরসা করে এতটা বেশি কিছু ভাবা কি ঠিক হচ্ছে দারোগাবাবু? আমার তো মনে হচ্ছে কেসটা অতি সহজভাবে আমরা ধরে ফেলতে পেরেছি। চোর চুরি এবং তার সঙ্গে খুন। এবার চুরি যে করেছে সেটা ধরতে পারছি না। ওই এলাকায় যে চুরি করেছিল সম্ভবত এটা তারই কাজ। আপনি ওটাই করুন, চোরকে ধরার একটা ব্যবস্থা করুন। চোর ধরা পড়লে যদি এই ব্যাপারে কিছু জানা যায়, ততদিনে আমি এই চম্পার ব্যাপারে একটু খোঁজ নিই।
পরদিন পোস্টমর্টেম রিপোর্ট এসে পড়েছিল। পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্টভাবেই বলা আছে ওই দিন রাত্রে রাত 1টা থেকে 2টোর মধ্যেই খুন করা হয়েছিল। খুনের কারণ গলায় ছুরিতে আঘাত। তবে পোস্টমর্টেম রিপোর্টে আরেকটা ব্যাপার স্পষ্টভাবে জানা গিয়েছিল, আসলে শরীরের আঘাতটা গলার বাঁ দিক থেকে ডান দিকে না হয়ে ডান দিক থেকে বাঁ দিকে হয়েছিল। অর্থাৎ যে খুন করেছে, অর্থাৎ সে বাঁ দিক থেকে ছুরি চালানো শুরু না করে শুরু করেছিল ডান দিক থেকে। এটা আমাদের কাছে একটি আশার আলো ছিল, অর্থাৎ খুনি বাঁ হাতি। বাঁ হাতে খুন না হলে এমনটা হওয়া সম্ভব নয়। এ ভিত্তিতেই আমি খোঁজ চালাতে লাগলাম। আসলে চম্পার ব্যাপারটাই আমাকে আশ্চর্য করেছিল। তার রূপ যে ছিল সেটা মৃতদেহ দেখেই বুঝতে পেরেছি। প্রথমে ওই এলাকায় আশেপাশে লোকেদের মধ্যে একজনকে জোগাড় করলাম, যে সেদিন ওই রাত্রে শব্দটা শুনতে পেয়েছিল। তাকে সঙ্গে নিয়ে আশেপাশের জায়গা থেকে ঘুরে বেড়াতে লাগলাম, চম্পার সঙ্গে যাদের কোনো না কোনো সম্পর্ক তৈরি হয়েছিল তাদের সঙ্গে। তাদের খোঁজে ক্রমে ক্রমে দেখা গেল তার সংখ্যাটা নেহাত কম নয়। এর মধ্যে মাত্র 15 জনকেই খুঁজে বার করা গেল, বাকিদের আর খুঁজে পাওয়া গেল না। তাদের কয়েকজনের সঙ্গে কথাবার্তা বললাম, তবে এমন একটা ব্যাপারে তাদের সঙ্গে কথা বলতে তারা নিজেরাও বেশ অস্বস্তি বোধ করছিল। কিন্তু যখন জানতে পারল চম্পা এবং তার মা মারা গেছে, তখন তারা আমাদের সঙ্গে বেশ খুলেই কথা বলল। কিন্তু আমাদের তাতে কিছুই কাজ হলো না। তখন আরও 3 জন বাকি। ওই লোকটি আমাদের সঙ্গে ছিল। পথে হাঁটতে হাঁটতে সে বলল, দারোগাবাবু, দেখলেন তো, সাধারণ কোনো স্ত্রীলোক ছিল না আমাদের এলাকায়। তাকে কেউ পছন্দ করতো না বটে, আশেপাশে তার কদর ছিল। কেমন কদর ছিল তা তো বুঝতেই পারছি। এই, তোমার নামটা কি বলো তো? তোমার সঙ্গে এতক্ষণ রয়েছি, অথচ তোমার নামটাই তো জানা হলো না। নাম দিয়ে কি হবে দারোগাবাবু? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কারখানায় কাজ করি। আর আমার পরিবার বলতে বাবা আছে। মা কয়েক বছর আগে গত হয়েছে, ভুগে মারা গেছে। বাবার আমি কোনো রকমের সংসার চালাই। আমি বলছিলাম কি দারোগাবাবু, বাকি 3 জনের সঙ্গে দেখা করাটাও কি জরুরি? মানে চম্পার চামেলিকে তো মনে হয় চোরে বাড়িতে ঢুকে এসে মেরেছে। তাহলে আপনি ওদের সঙ্গে দেখা করতে চাইছেন কেন? কেন দেখা করতে চাইছিলাম সত্যি বলতে সেটা আমি নিজেও জানি না। আর বারবার মনে হচ্ছিল যে এদের মধ্যেই একজনের কাছ থেকে কিছু জানতে পারবো, যেটা এই কেসে আমাকে সাহায্য করবে। কেসটা একভাবে কিন্তু শেষ হয়ে গিয়েছিল। চোর চুরি করতে সে খুন করেছে, এটা তৈরি করতে পারলেই কেসটা এখানেই শেষ। চোরকে ধরা এত সহজ নয়। চোর যখন আবার চুরি করবে তখনই তাকে দেখা যাবে। যে চোর চুরি করতে গিয়ে খুন করে ফেলে সে নেহাত এই এলাকায় আর চুরি করতে আসবে না। এবং ঘরের মধ্যে এমন কিছু পাওয়াও যায়নি যেটা দিয়ে চোরকে ধরা যায়। শুধুমাত্র পাথরের সিঁদুরের কৌটোটাই আমার মধ্যে খটকা জাগিয়েছিল। তবে তারও একটা ব্যাখ্যা মিস্টার রায় আমাকে দিয়েছিলেন। লোকটাকে আমি কিছুই বলতে পারলাম না। সে আমার সঙ্গে হাঁটতে লাগলো। আরেকজনের কাছে গিয়ে আমরা পৌঁছলাম। যার কাছে গেলাম তার নাম যতীন মণ্ডল। তার একটা ছোটোখাটো মুদির দোকান রয়েছে, সে দোকানেই ছিল। আমাদের থেকে এগিয়ে এলো। তাছাড়া আমার পরনে তখন পুলিশি পোশাক নয়, সাদা পোশাকেই বেরিয়েছিলাম। তাকে চম্পা আর চামেলি মারা যাওয়ার কথা বলতেই সে বলল, সে কি বাবু, আপনি কি বলছেন? চম্পা মারা গেছে? তার মাও মারা গেছে? কিন্তু এসব কি করে হলো? আমাদের সন্দেহ রাতের বেলাতে চোর এসেছিল। চোর চুরি করে ফিরে যাওয়ার সময় বা চুরি করার আগেই কাজটা করেছে। আচ্ছা, তোমার সঙ্গে তো চম্পার ভাব ছিল। তার বাড়িতে দামি কিছু থাকতে পারে বলে তোমার মনে হয়? কিছু একটা ভাবতেই সে আবার বলল, বাড়িতে চুরি করবার জন্য একটা পেতলের মূর্তি ছিল ওদের বাড়িতে, ওটাই হয়তো চুরি হতে পারে। তাছাড়া বেশ কিছু টাকা পয়সা চম্পার মাও জমিয়েছিল, হতে পারে সেই সবেরই খোঁজ পেয়েছে চোর। তাছাড়া চোর তো আর এটা বুঝতে পারবে না যে বাড়ির লোক জেগে আছে কিনা। জেগে থাকলে সে তো আর বাড়িতে ঢুকতো না। আমার মনে হয় বাড়িতে ঢোকার পরে কোনোভাবে ওরা জেনে গিয়েছিল, আর তাই হয়তো। ঠিক সেই সময় দোকানে একজন খদ্দের এলো। লোকটা আমাদের দোকানের একপাশে দাঁড়িয়ে থাকতে বলে তারপর দোকানে চলে গেল। খদ্দেরকে জিনিসপত্র বুঝিয়ে দিয়ে আবার ফিরে এলো। দোকানের পেছনেই তার বাড়ি। এবার সে আমাদের তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে বারান্দা আছে। একটা ঘরে বসে কথাবার্তা শুরু হলো। তার বাড়িতে তার মা এবং বাবা দুজনেই আছে।
আমাদের কথাবার্তা শুনে তারাও এগিয়ে এলো। তবে তাদের সঙ্গে সামান্য কথাবার্তা ছাড়া আর কিছুই বলতে পারলাম না, কারণ এ ব্যাপারে তারা আমাকে কিছুই সাহায্য করতে পারবে না। আপনার থেকে আমি কিছু লুকোবো না, তাছাড়া আপনি পুলিশের লোক, পরে তো সমস্তটাই জানতে পারবেন। আসলে চম্পার সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু পরে জানতে পারলাম সে খুব একটা ভালো নয়। আমার সঙ্গে সম্পর্ক থাকার সময় আরও অন্যান্য ছেলের সঙ্গেও সে দেখা সাক্ষাৎ করত, আর তাই আমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। আমার মায়ের সঙ্গেও একবার দেখা হয়েছিল। আমি তো তখন ওসব জানতামই না, আর বুঝতে তো পারছেন আমি সারাদিন দোকান আর বাড়ি নিয়েই থাকি, বাইরে বেরোনো হয় না খুব বেশি, তাই এসব ব্যাপারে খোঁজও রাখা হয় না। পরে খোঁজ নিয়ে সমস্ত ব্যাপারটাই জানতে পেরেছিলাম। আচ্ছা, এবার আমি একটা কথা বলো তো, চম্পার কাছে যে ওই পিতলের মূর্তিটা ছিল সেটা তুমি জানলে কি করে? চম্পার মায়ের কাছে যে মূর্তিটা ছিল সেটা আমায় বলেছিল। সেটা অনেক পুরনো এবং তার বাবার আমলের। মনে হয় তার বাবা তখন বেঁচে ছিল যখন মূর্তিটা এনেছিল। মূর্তিটা তার মায়ের বড় পছন্দের, তাই খুব বেশি সমস্যায় পড়লেও ওটা বিক্রি করার কথা ভাবেনি তারা কখনো। আপনি বলেছেন আলমারি, বাক্স সব কিছুই খোলা, কিন্তু ওই মূর্তিটা তো শুনেছিলাম কাঠের বাক্সেই থাকতো। আচ্ছা, কোনোদিন কোনোভাবে ওই চম্পাদের বাড়িতে তুমি গিয়েছিলে, মানে সেটা যে কোনো সময়ে হোক বা যে কোনো কারণবশত? এই কথায় যতীন কেমন জানি না ইতস্তত বোধ করলো। তারপর বলল, একদিন গিয়েছিলাম, আর সেই দিন বিকেলের দিকেই ওদিকে একটা কাজে যেতে হয়েছিল। তখনই তার বাড়িতে গিয়েছিলাম। তখন তার মা বাড়িতে ছিল না, তাই বেশিক্ষণ সেখানে থাকেনি। কিন্তু কেন বলুন তো? না, তেমন কিছু নয়। তুমি তার বাড়িতে গিয়েছিলে, অর্থাৎ সে অন্যদেরও নিশ্চয়ই তার বাড়িতে নিয়ে যেত। তুমি সেই ব্যাপারে কিছু জানো? কারণ তার সঙ্গে তো অনেকেরই এরকম সম্পর্ক তৈরি হয়েছিল। যতীনের মুখটা এবার কেমন যেন হয়ে গেল। সে মাথা নিচু রেখেই বলল, তা তো হতেই পারে। সে তাদের সবাইকেই তার বাড়িতে অন্তত একবার হলেও নিয়ে গিয়েছিল। যতীনের সঙ্গে আর বেশি কথা হলো না। আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। বাকি দুজনের সঙ্গেও দেখা হলো। তাদের সাথে কথা বলে আলাদা তেমন কিছুই জানা গেল না। তাদের যে চম্পার ওপর একটা চাপা রাগ ছিল সেটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল। সেটা ওদের কথার মাঝে মাঝেই প্রকাশ পাচ্ছিল। কিন্তু আমি দারোগা এবং চম্পা খুন হয়েছে, তাই তারা নিজেদের রাগটা বেশ ভালোভাবে প্রকাশ করতে পারছিল না। লোকটিকে তারা বাড়ির কাজ পর্যন্ত ছেড়ে দিয়ে আমি আমার নিজের বাড়িতে ফিরে এলাম। অফিস করে বসে রয়েছি, এমন সময় কনস্টেবল এসে জানালো মিস্টার রায় আমাকে ডাকছে। আমি আর কী করি, তড়ি ঘড়ি করে কনস্টেবলের সঙ্গে থানায় গিয়ে পৌঁছলাম। দেখলাম মিস্টার রায় তখন চেয়ারে বসে রয়েছে। তার মুখে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। আমি গিয়ে ঢুকতেই মিস্টার রায় বললেন, আশ্চর্য একটা খবর আছে দারোগাবাবু। আপনি সেদিন যে পাথরের সেই সিঁদুরদানি আর তার সঙ্গে একটা রক্তের স্যাম্পেল দিয়েছিলেন না, মনে আছে? রক্তের স্যাম্পেলটা তো যেমনভাবে তোলা হয়েছিল আর মাটিতে লেগেছিল, তাই সেটা অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে বারবার করতে হয়েছে। আর এই রক্তের স্যাম্পেল পরীক্ষা করে আপাতত মনে হচ্ছে চম্পার কিংবা চামেলির, এদের দুজনের কারোরই নয় এটা। ওদের দুজনের রক্তই এ নেগেটিভ, কিন্তু যে রক্ত আপনি আমাদের কাছে নিয়ে এসেছিলেন সেই রক্ত হলো বি পজিটিভ, অর্থাৎ এই রক্ত অন্য কারোর। সিঁদুরের কৌটোতে কোনো হাতের ছাপ পাওয়া গেছে? পাওয়া গেছে একটা হাতের ছাপ, কিন্তু আশ্চর্যভাবে সেই হাতের ছাপের সঙ্গে কিন্তু চামেলি কিংবা চম্পা, এদের হাতের ছাপের কোনো মিল নেই। সম্পূর্ণ অন্য একটা হাতের ছাপ রয়েছে। মিস্টার রায়, আমার মনে হচ্ছে এটা চুরির ব্যাপার নয়, গোটা ব্যাপারটা আসলে একটা খুন, আর তারপরে এই ব্যাপারটাকে একটা চুরির মতো সাজিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ওই হাতের ছাপ যে কার সেটা তো এত সহজে খুঁজে বার করা যাবে না। ওই এলাকায় এত লোক রয়েছে, কতজনের সঙ্গে আমরা হাতের ছাপ মিলিয়ে খুঁজে বের করব বলুন তো? তাছাড়া যদি অপরাধী এই এলাকা থেকে বাইরে চলে গিয়ে থাকে তখন এবি প্লাস রক্ত তো অনেকেরই থাকতে পারে, সেখানেও একটা সমস্যা রয়েছে। কিন্তু আমাদের এই গোটা এলাকায় এবং তার আশেপাশের এলাকার সবার আঙুলের ছাপ এবং রক্তের স্যাম্পেল জোগাড় করতে হবে। কিন্তু সে সমস্ত করতে গেলে তো অপরাধী এমনি সচেতন হয়ে যাবে। হবে না। আমার মনে হয় অপরাধী কাদের মধ্যে থাকতে পারে তা আমি বুঝতে পেরেছি, এবং অপরাধী যে কে তারও একটা আন্দাজ আমার হয়েছে। মিস্টার রায় অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু মুখে কিছুই বলল না।
চম্পা এবং চামেলির মৃতদেহটা দেখেছিল তার পাশের বাড়ির একজন স্ত্রীলোক। তিনি আশেপাশে সকলকেই জানান। তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ওখানে আসার আগে পর্যন্ত বাড়িতে কেউই ঢোকেনি। যারা ঢুকেছিল তারা আশেপাশের লোক, এবং সে ব্যাপারে পুলিশ কিংবা বাকিরা তখন খুব একটা সচেতন হয়নি। সেটা না হয় স্বাভাবিক। পুলিশে খবর দেওয়ার আগে সে বাড়িতে যে কে ঢুকেছে সেই ব্যাপারে তো আর পুলিশ জানবে না। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম দোকানটার দিকে। দোকানটার সামনে গিয়ে দাঁড়াতেই দোকানের ভেতরে বসে থাকা লোকটা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আরে দারোগাবাবু, আপনি এখানে? মানে এমন সন্ধ্যার দিকে এদিকে? এদিকে একটা কাজ পড়েছিল, তাই ভাবলাম এখান দিয়ে যখন যাচ্ছি একবার দেখা করে যাই। ওই কেসটার তো এখনও কোনো নিউজ হলো না। আচ্ছা, তোমার কি কোনো রকম সন্দেহ আছে যে কে এই কাজটা করেছে? যদি চুরি হয়ে থাকে তাহলে এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলেও তো আমি আপনাকে বললামই, ওই যে একটা পেতলের মূর্তি ওদের বাড়িতে ছিল। তাছাড়া বেশ কিছু টাকা পয়সাও ছিল, তার জন্য চুরি হতে পারে। আচ্ছা যতীন, ছবিটা দেখো তো। এই ছবিটা দেখে লোকটাকে চিনতে পারো? যতীন হাত বাড়িয়ে দিল সামনের দিকে। ছবিটাকে নিয়ে ভালোভাবে সামনে তুলে দেখল, তারপর মাথা নাড়িয়ে বলল, না দারোগাবাবু, লোকটাকে আমি চিনি না। কিন্তু কেন বলুন তো? এটাকে চেনো না, তাই না? যেদিন চম্পা আর চামেলি খুন হয়েছে সেদিন এই লোকটা ওদের এলাকায় নিজের বাড়ি থেকে সন্ধ্যের বেশ খানিকটা সময় নিরুদ্দেশ হয়েছিল। আবার তারপর রাতের দিকে ফিরে আসে। তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করবার পরদিন থেকেই সে আর বাড়িতে নেই। এই ছবিটা তার বাড়ি থেকেই জোগাড় করে আনা হয়েছে। আমি ভাবলাম তুমি এনাকে হয়তো চিনে থাকবে। না দারোগাবাবু, আমি ওকে চিনব কী করে? তাছাড়া ওই এলাকায় তো আমি একবারই গিয়েছিলাম। এ কথার পর যতীনের দোকানের কাছ থেকে বেরিয়ে এলাম। আর কোথাও দাঁড়ালাম না, সোজা গিয়ে পৌঁছলাম থানায়। তারপর ছবিটা থানায় জমা করে দিয়ে সেখান থেকে অফিসে চলে গেলাম। গোটা রাতটা অপেক্ষা করতে লাগলাম। খবরটা এলো পরদিন বিকেলে। আমি যদিও এমনটাই আন্দাজ করেছিলাম, তাই সঙ্গে সঙ্গে পুলিশ জিপে করে মিস্টার রায়, আমি আর দুজন কনস্টেবল নিয়ে গিয়ে পৌঁছলাম যতীনের বাড়িতে। কিন্তু বাড়িতে পৌঁছতেই অবাক হয়ে গেলাম। যতীনের মা বাবা দুজনেই বাড়িতে রয়েছে, কিন্তু যতীন নেই, আর দোকান বন্ধ। ঘরে গিয়ে খোঁজ খবর করতে করতে যতীনের বাবা জানালেন, কিছু বলতে পারবো না দারোগাবাবু। কাল অনেক রাতের দিকে কি যে হলো, কোথায় এরা যাবো বলছিল, তারপর আজ সকালে বেরিয়ে পড়লো। কি হয়েছে বলুন তো? আপনার ছেলে একটা খুন করেছে। খুবই ঠান্ডা মাথায় দুজনকে গলার নলি কেটে খুন করেছে সে। যতীনের বাবা অবাক হয়ে গেলেন। থরথর করে কাঁপতে কাঁপতে বিছানার একপাশে বসে পড়ে বললেন, কিন্তু আমার ছেলে কেন এই কাজ করবে দারোগাবাবু? তার তো কোনো শত্রুতা ছিল না কারোর সাথে। শত্রুতা করলেই শত্রুতা তৈরি হয় না, মাঝে মাঝে অকারণেও শত্রু তৈরি হয়ে যায়। কিন্তু তার মানে কাউকে খুন করাটা তো আর সমস্যার সমাধান নয়। আপনার ছেলে চম্পা নামে একটি মেয়েকে এবং তার মা চামেলিকে খুন করেছে। আমার সন্দেহ হচ্ছে সে একজনকেই খুন করতে গিয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে আসতেই মিস্টার রায় বললেন, সত্যিই দারোগাবাবু, আপনার কথা আমি অনেক শুনেছি। এইবার এই কেসে আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি বুঝতে পারলাম কেন আপনি সবার থেকে আলাদা। যে কেসটাকে আমি চুরি বলে একপাশে সরিয়ে রাখার কথা ভাবছিলাম, সেই কেসটাতে আপনি লেগে থাকা খুনিকে খুঁজে বার করলেন আর বুঝিয়ে দিলেন এটা আসলে চুরি নয়, খুন। কিন্তু আপনি তো বলেছিলেন ওই যতীনই আপনাকে বলেছিল যে একটা পেতলের মূর্তি ওই বাড়ি থেকে চুরি গেছে। তাহলে পিতলের মূর্তি ওই বাড়িতে কখনোই ছিল না। তাছাড়া লোকের বাড়িতে কাজ করে চামেলি খুব একটা বেশি পয়সা জমাতে পারেনি, যার জন্য তার বাড়িতে চোর আসবে। তার ভাড়ার বাড়ি, তাছাড়া দুজনের খরচের পর যা থাকে তাতে সে বেশি টাকা জমাতে পারেনি। তার মানে যতীন ওই মূর্তি এবং টাকা দুটোর কথাই মিথ্যে বলেছিল। অর্থাৎ সে প্রমাণ করতে চেয়েছিল ব্যাপারটা চুরির। কিন্তু আপনার কখন মনে হলো যে ব্যাপারটা চুরি নয়, ব্যাপারটা খুন? প্রথমে সন্দেহ হয়েছিল, কিন্তু পরে আপনার কথা শুনে মনে হলো হয়তো আমিই ভুল। ব্যাপারটা হয়তো চুরি, এবং চোর চুরি করতে এসে খুনটা করেছে। কিন্তু পরে যখন আরেকদিন ওর বাড়িতে গেলাম এবং খাটের তলা থেকে সিঁদুর সহ সিঁদুরের কৌটো এবং তার সঙ্গে রক্ত পেলাম,
তখনই কেমন যেন মনে হলো এই কেসটা অন্যদিকে মন নিচ্ছে। তাছাড়া প্রথমেই সেই লোকটি বলেছিল রাতের বেলায় 1টা থেকে 2টোর মধ্যে সেই ঘর থেকে একটা পুরুষ কণ্ঠের চিৎকার সে শুনতে পেয়েছিল। চিৎকারটা হয়েই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। কিন্তু তার কারণ কি, এটা খুঁজতে গিয়েই গোটা ব্যাপারটা আমার চোখের সামনে চলে আসে। আমরা পুলিশে জিপে করে থানায় এসে পৌঁছলাম। মিস্টার রায় কিন্তু আমাদের ছাড়লেন না, আমার কাছ থেকে সমস্ত কথাটাই জানতে চাইলেন। তাই বাধ্য হয়েই বললাম, ওই সিঁদুরের কৌটোটার কথা আমার মাথায় ছিল, তাতে হাতের ছাপ ওদের দুজনের থাকবে না সেটাও মনে হয়েছিল। তাছাড়া পোস্টমর্টমে বলা আছে আসল অপরাধী বাঁ হাতি। আমি যতীনের দোকানে যখন প্রথম গিয়েছিলাম তখন একজন খদ্দেরকে মাল মেপে দেওয়ার সময় সে তার বাঁ হাতটা ব্যবহার করছিল, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলাম তার সঙ্গে আমার চোকাচুকি হয়ে যেতেই সে ডান হাত দিয়ে কাজটা করছে। অর্থাৎ সে 2 হাতে সমান পারদর্শী হলেও তার বাঁ হাতটাই সে বেশি ব্যবহার করে। তাছাড়া সেদিন তার বাড়িতে তার মায়ের ঘরের সামনে থেকে আসার সময় তাদের মায়ের ঘরে একটা আয়নার সামনে এমনই একটা পাথরের সিঁদুরের কৌটো আমি দেখেছিলাম। আমার মনে হয় সেদিন কৌটোর কথাটা যতীন ভুলে গিয়েছিল। তারপরই তার মনে ভয় হয় যখন তার আঙুলের ছাপ নেওয়ার জন্য ওই ছবিটা আমি তাকে ধরতে দিয়েছিলাম। আর তখন ও সে বাঁ হাত দিয়ে নিয়েছিল, অথচ ডান হাতে ধরে দেখেছিল। তাতেই ওর আঙুলের ছাপ আমাদের কাছে এসে পড়ে। সে ছাপ মিলিয়েই তো বোঝা গেল যে ওই পাথরের সিঁদুরের কৌটোতে আসলে যতীনের হাতের ছাপ ছিল। আমার মনে হয় সেই রাত্রে কোনোভাবে বিয়ে করার জন্য সেই বাড়িতে গিয়েছিল। চম্পার সঙ্গে তার কি হয়েছিল তা আমি জানি না, তবে চম্পাকে সে হয়তো বিয়ে করতে চেয়েছিল, না হলে অন্য কোনো একটা কারণও থাকতে পারে। পোস্টমর্টম রিপোর্ট বলছে প্রথমে চম্পা খুন হয়েছে, অর্থাৎ আমার মনে হয় যতীন হয় চম্পাকে প্রথমে মারতে চেয়েছিল, না হলে তার মাকে মারতে চেয়েছিল। কিন্তু একটা খুনের পরই সে ভয় পেয়ে যায়। তারপরেই সে চিৎকার করে উঠে গিয়েও নিজেকে সামলে নেয়। তখনই বাইরে থেকে লোকটা চিৎকার শুনতে পেয়েছিল। তারপরে সে আর একটা খুন করে, আর তারপর ঠান্ডা মাথায় সে সেখান থেকে বেরিয়ে আসে। কোনোভাবে হয়তো ওই ছুরিতে কিংবা অন্য কোনোভাবে তার আঘাত লাগে, এবং সেখান থেকেই হয়তো সেই রক্ত দরজার কাছে পড়েছিল। সত্যিই দারোগাবাবু, আপনার বুদ্ধির প্রশংসা করতেই হয়। এত জটিল একটা ব্যাপার কি সহজে আপনি সমাধান করে ফেললেন। কিন্তু যতীনকে কি ধরা যাবে? তাই ধরা যাবে। তার বাড়ির লোকেদের কাছে খোঁজ নিয়ে যা বুঝলাম তাতে তার জন্য যাওয়ার মতো অন্য কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। সে খুব বেশি দূরে গিয়ে বেশি দিন থাকতে পারবে না, তাই তার ফিরে আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তাই আপনি চুপি চুপি ব্যাপারটা খোঁজ নিতে পারেন। চুপ করে এমনভাবে বসে থাকতে পারেন যেন সবকিছুই অতি সাধারণ হয়ে গেছে, তাহলেই তাকে আবার পাওয়া যাবে। যতীনকে পাওয়া গেল প্রায় সপ্তাহখানেক পর। একদিন রাতের বেলা অন্ধকারকে আশ্রয় করে সে বাড়িতে এসে ঢুকেছিল, আর তখনই পুলিশের হাতে ধরা পড়ে সে। যতীন ধরা পড়তেই তাকে মিস্টার রায়ের থানায় নিয়ে আসে এবং সে রাত্রে আমাকেও পাঠায়। অনেক রাত হয়ে গেলেও পুলিশের জিপে আসতে আমার খুব একটা অসুবিধা হয়নি। দেখি যতীন একটা চেয়ারে গুটিসুটি মেরে বসে রয়েছে। আমাকে দেখতে পেয়ে মিস্টার রায় বললেন, এখনো মিথ্যে কথা বলছে। তার হাতের ছাপ পাওয়া গেছে এবং রক্তের ব্লাড গ্রুপও মিলে গেছে, তারপরও সে এখনো স্বীকার করতে চাইছে না। যতীন, আমি জানি তুমি ইচ্ছে করে খুনটা করনি, কিন্তু যতীন, খুন কিন্তু খুনই। অপরাধ যখন হয়েছে সেটা অপরাধ বলেই গণ্য হবে, আর তুমি একজন অপরাধী। তবে আমার মনে হয় তুমি নিজের মুখে সমস্তটা স্বীকার করলে। আমি কিছুই করিনি, সমস্ত কিছুই হয়েছিল চম্পার মায়ের জন্য। যতীন যা বলল তা একটা এইরকম। আপনারা সবাই বরাবর বলেছেন চম্পার স্বভাব চরিত্র ভালো ছিল না, তার মা চামেলি সবার কাছেই ভালো। কিন্তু আসল সমস্যাটা কোথায় ছিল বলুন তো দারোগাবাবু? আসলে চম্পার কখনোই দোষ ছিল না, সমস্ত দোষ ছিল তার মা চামেলির। তার জন্যই চম্পা এ সমস্ত কাজ করত। তার মায়ের কথায় চম্পা এমন হয়ে গিয়েছিল। আমার সঙ্গে চম্পার যখন দেখা হয় তারপর থেকে আমাদের মধ্যে অনেকই কথা হতো। মাঝে মাঝে সে আমাদের এদিকেও আসতো এবং আমিও বাইরে
ওই বকুলতলার দিকে তার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতাম। তখন সেসব কথা আমাকে বলতো। সেদিন আমাদের বিয়ের কথাও হয়েছিল। কথা ছিল আমি তার বাড়ির কাছে গেলে চম্পা বাইরে বেরিয়ে আসবে, কিন্তু চম্পা বেরিয়ে আসছে না দেখে আমি তার ঘরের দরজার কাছে যাই এবং তখনই চামেলি দরজা খুলে ভেতরে নিয়ে যায়। তারপর অনেকক্ষণ আমাদের মধ্যে কথা হয়, কিন্তু কিছুতেই আমাদের বিয়ের ব্যাপারটা ওর মা মেনে নিতে পারছিল না। আমার সঙ্গে ছুরিও ছিল না, ওই ছুরিটা ছিল ওদের বাড়িতে। আমি সঙ্গে করে সিঁদুর আর পাথরের কৌটোটা নিয়ে গিয়েছিলাম, সেটা আমিই দেখাই, আর তাতেই চম্পার মা সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। রাগে আমি প্রায় অন্ধ হয়ে গিয়েছিলাম, আর ছুরিটা তুলে নিয়ে তখনই চামেলির মার গলায় বসিয়ে দিতে চাই, কিন্তু কি করে যেন চম্পা আমার সামনে চলে আসে, আর তাতেই ছুরিটা তার গলায় বসে যায়। আমি ভয় পেয়ে যাই, ভয় পেয়ে চিৎকার করে উঠতে গিয়েও নিজেকে সামলে নিই। তারপর চামেলি আমার সামনে এগিয়ে আসে। ততক্ষণে রাগে আমার মাথার ভেতর আগুন জ্বলছে, আমি তাকেও খুন করি। তারপর দুজনকে বিছানায় শুয়ে দিয়ে আসি। ছুরিটা একটা কাপড়ে জড়িয়ে আমি আমার কোমরে গুজে রাখি। ঘরের ভেতরটা তছনছ করে দিই, যাতে সবাই ভাবে চোর চুরি করতে এসেই এমন কাজটা করেছে। আসলে সেই এলাকায় মাঝে মধ্যে চোরের উপদ্রব হয়েছিল এবং সে কথা আমি বেশ ভালো করেই জানি। তারপর সমস্ত কিছু করে আস্তে আস্তে দরজার কাছে চলে আসি। দরজাটা যেমন খোলা ছিল তেমনি খোলা রেখে বাইরে বেরিয়ে যাই। একপাশের পাল্লাটা পুরো খোলা রেখেই আসি। সবাই মনে করে চোর চুরি করে দরজা খোলা রেখেই বাইরে পালিয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আমি এসব কিছুই করতে চাইনি। সমস্ত কিছু ওই চম্পার মায়ের জন্যই হয়েছে, তা না হলে এমন আর কিছুই হতো না। কথাগুলো বলতে বলতে যতীন কান্নায় ভেঙে পড়ে। সে টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ে, তার মুখে আর কোনো কথা আসে না। মিস্টার রায় একটু ইতস্তত করে গলা কাকড়ে দিয়ে বললেন, যা হওয়ার সে তো হয়েই গেছে। দুটো খুনের চার্জ যখন রয়েছে তখন মিস্টার রায়ের কথার উত্তরে আমি আরও কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায়। যতীন তখন থম মেরে বসেছিল চেয়ারে। হঠাৎ করে চেয়ার থেকে গড়িয়ে পড়ে গেল মাটিতে। তাড়াতাড়ি আমি আর মিস্টার রায় এগিয়ে গেলাম তার দিকে। তার নাকের কাছে হাত রেখে বোঝা গেল যে তার নিঃশ্বাস পড়ছে না। হঠাৎ যে লোকটা কিভাবে মারা গেল সেটা কিন্তু বুঝতে পারলাম না। পরে শুনেছিলাম কোনো কারণে যতীনের হার্ট অ্যাটাক করেছিল। তার হার্ট এমনিতেই দুর্বল ছিল। এমন একটা ব্যাপার হয়তো সে সহ্য করতে পারেনি। তবে তাকে আইনের রাস্তায় যে শাস্তি দেওয়া গেল না, সে ব্যাপারে মিস্টার রায়ের আফসোস থেকেই গিয়েছিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকেই একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের যাতে নোটিফিকেশান মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।